ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9 ধাক্কায় নিহত 4। সদরঘাটে দুর্ঘটনা কবলিত নৌযান। ঝালকাঠিতে ঘাতক লঞ্চ জব্দ, আটক 4। জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে। টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে। নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং আওয়ামী লীগ আমলে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি বিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল 1 বছর, বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9 ধাক্কায় আহত হয়েছেন আরো 6 জন। রাত 2:30টার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদরঘাট থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট 3 নামের দুটি লঞ্চ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এমভি জাকির সম্রাট 3 লঞ্চের বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। নিহত 4 জনই ভোলার বাসিন্দা। দুর্ঘটনার পর গভীর রাতে দুর্ঘটনা কবলিত লঞ্চটি টার্মিনালে ফেরানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হন। পরে আহত যাত্রীদের নিয়ে ঢাকার সদরঘাটে আনা হয় লঞ্চটিকে। আর ধাক্কা দেয়া লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। কুয়াশার ভিতরে ওই লঞ্চটা দুলিয়া থেকে আসছে, ওই লঞ্চটারে সেলাই মারি দিচ্ছে। টায়ার ছিলাম তো, সম্মেলনতে আসছি, সবাই ঘুমাইছিলাম। তো রাত্রে 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। আমরা শব্দের আলাপ পাইছি, পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মারিয়ে দিচ্ছে। অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই। এর ভিতরে শোনা গেছে যে 3-4 জন নাকি মারা গেছে। টিমকে মেরে দিয়েছে অ্যাডভেঞ্চার 9, মেরে পিছন দিকটা অনেকটা মাঝামাঝি পিছন দিকটায়। সমস্যা যখন সদরঘাটে ভিড়ে এখান থেকে আমরা 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 1 জন নারী, 3 জন পুরুষ। আর হচ্ছে আহতদের মধ্যে যা রেস্কিউ করা হয়েছে এরকম আমরা 3 জনের নাম ঠিকানা পেয়েছি। আর এর আগেও 3 জন নেমেছে, মানে 6-7 জন আহত আমরা এখান থেকে রেস্কিউ করা হয়েছে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পর এখন কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে সে নিহতদের স্বজনরা এসেছেন এবং তারা শোক মাতম করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার পর সেই চাঁদপুরের হাইমচর এবং হরিণার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার 9 ও জাকির সম্রাট 3 নামের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা চাঁদপুরের যে নদীবন্দর, সেই নদীবন্দরের উপপরিদর্শক বাবুলাল বৈদ্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনাস্থলেই একজন মারা গিয়েছিলেন এবং এখানে আমরা ঘটনাস্থলে এসে দেখতে পেয়েছি যে পুলিশ সেই লঞ্চটি থেকে প্রায় 4টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করেছে এবং ভেতরে আরও 2-3টি মরদেহ থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে বা আশঙ্কা করছে। এই মুহূর্তে আমরা এখানে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সদরঘাট নৌ থানার সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে 5 থেকে 7 জন এখানে মারা যেতে পারে। ইতিমধ্যে আমরা 4টা মরদেহ উদ্ধারের ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমরা সবশেষ আমরা প্রাথমিক সূত্রে যে তথ্যগুলো জানতে পেরেছি তার মধ্যে একটি হচ্ছে যে ভোলার যে ঘোষের হাট, সেখান থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি রাত 2টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিকে সজোরে ধাক্কা
ধাক্কা দেয় এই এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি এবং এতে ঘটনাস্থলে একজন মারা যায়। পরে আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী 9 এর মাধ্যমে জাকির সম্রাট 3-এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে। মৃতদের এখনো আইডেন্টিফাই করা যায়নি, এখনো তাদের নাম শনাক্ত হয়নি বা পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কিছু জানতে পারিনি। এখানে আমরা স্বজনদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং লাশগুলোকে এখানে রাখা হয়েছে, যদিও সেটি আসলে দৃশ্য মাধ্যমে আসলে সেই লাশগুলো দেখানো সম্ভব হচ্ছে না দর্শক। তবে আমরা আপনাদের সেই স্বজনদেরকে দেখাতে পারি এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা আরও জানিয়ে রাখতে চাই যে এ ধরনের যে ঘটনা শীতকালে আমরা দেখতে পাই, যখন শীতকালে ঘন কুয়াশার মতো বিষয়গুলো হয়, সে সময় কিন্তু এই যে বরিশাল চাঁদপুর এই রুটটিতে বা ঢাকা বরিশাল, ঢাকা পটুয়াখালী, ঢাকা ভোলা এই রুটটিতে কিন্তু এই লঞ্চ দুর্ঘটনার বিষয়টি গত বছরও আমরা দেখেছি এবং শীতের সময় এই ধরনের দুর্ঘটনা বেড়ে যায়। ইতিমধ্যেই আমরা নৌ পুলিশ ঢাকা জোনের পুলিশ সুপার আব্দুল্লাহ মামুনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এখানে 7টি মরদেহ থাকার আশঙ্কা তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবং ইতিমধ্যেই এই ঘটনায় আহত হয়েছিল প্রায় 10 থেকে 12 জন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে ঘটনাটি ঘটে চাঁদপুরে, যখন এই ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যান এবং একটি ডুবুরি দল সেখানে গিয়ে প্রায় 11 থেকে 12 জনকে পানি থেকে উদ্ধার করে। তাদের মধ্যে অনেকেই আহত হয়ে পড়েছিলেন, তবে সেখান থেকে তারা 7 থেকে 8 জনের মৃত্যুর বিষয়টি তারা জানানোর চেষ্টা করেছেন। তবে একই সঙ্গে যেটি হচ্ছে বিষয়, এখন পর্যন্ত এখানে মরদেহ আমরা 4টি উদ্ধার হতে দেখেছি এবং আরও 3টি বা 2টি মরদেহ এখনো লঞ্চের ভিতরে রয়েছে বা সেটি উদ্ধার তৎপরতা চলছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এর আগে আমরা যখন চাঁদপুর নদীবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে সেখানে ঘটনাস্থলেই কিন্তু এই লঞ্চ দুর্ঘটনাতে একজন মারা গিয়েছিলেন এবং সেখান থেকে আসলে একজন মারা যাওয়ার পর ঘটনাস্থল থেকে যখন তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, সেই পর কিন্তু আরও একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে আমরা যদি একটু বলার চেষ্টা করি যে এই ক্ষেত্রে ঢাকা বরিশাল যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলোর যে আয়তন বা সেই লঞ্চগুলোর দৈর্ঘ্য বড় হওয়া বা সেই লঞ্চগুলো অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে এবং ঢাকা চাঁদপুর রুটের বা অন্যান্য রুটের যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো অতটা বৃহদাকার না হলেও বা সেই লঞ্চগুলোর শক্তি অতটা বৃহৎ না হওয়ার কারণে যেই বিষয়টি হয়েছে যে এই ধরনের ঘটনায় কিন্তু যে ছোট লঞ্চগুলো থাকে, সেই লঞ্চগুলোই ক্ষতিগ্রস্ত সাধারণত বেশি হয়ে থাকে। আমরা এই বিষয়ে আরও যে তথ্য জানবো সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই ছিল সেই লঞ্চ দুর্ঘটনার খবরটি আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। অন্য প্রসঙ্গ, জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, জিয়া উদ্যানে রিপোর্টার হাসান ওয়ালি এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন ফারুক ভিয়া রবিন। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাসভবনটি, সেই বাসভবনের সামনে ঠিক এখন নিরাপত্তা চাদর বাড়ানো হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, সময়ের সাথে সাথে এখন বেলা 12টা বেজেছে। আজকের দিনের যে তার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু যেহেতু আজকে জুম্মা শুক্রবার, সেই ক্ষেত্রে কিন্তু জুম্মার নামাজ পড়তে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান এবং তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সকল সরকারের পক্ষ থেকে তাকে দেয়া যে নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা বাহিনীদের নিয়োগ করা হয়েছে, তারা আসলে র্যাব, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সহ সিএসএফ এর যেই সদস্যরা আছে, তারা কিন্তু একে একে তাদের গাড়িগুলো একটি পজিশন নিয়েছেন। তারেক রহমানের যেই গাড়ি আছে, সেই গাড়িতে করে প্রোটোকলের মধ্যে দিয়ে তাকে প্রথমে মসজিদে নিয়ে যাওয়া হবে, তিনি নামাজ পড়বেন। নামাজের পরে কিন্তু তার বাবা আর জিয়ার বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তারপরেই কিন্তু তিনি সাভারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো তারেক রহমানের আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে অংশ হিসেবে সকাল থেকে কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যেই যে বাসভবন, সেই বাসভবনটিতে কিন্তু নিরাপত্তা বাড়িয়েছে। এই গতকালকে তার যেই সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে 36 জুলাই এক্সপ্রেস ওয়ের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে তিনি
সেখানে তিনি অংশগ্রহণ করার পর আবারও কিন্তু সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে মার শারীরিক অবস্থা দিকটি দেখে খবর নিয়ে তারপরে কিন্তু গুলশানের বাসায় ফেরেন এবং এখন কিন্তু তিনি নিরাপদে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে বের হবেন। তো এটা ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু জিয়া উদ্যানে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালি। 17 বছর পরে দেশের প্রত্যাবর্তনের ঠিক দ্বিতীয় দিনে আজকে শুক্রবার জুমার নামাজের পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এর মধ্য দিয়ে গতকালকে যে আনুষ্ঠানিকতা অর্থাৎ লাখো মানুষের যে সংবর্ধনা পরবর্তী যে দলীয় কর্মসূচি সেটি শুরু হতে যাচ্ছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিয়া উদ্যানে কিন্তু এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে সমাধিতে বাবার কবরের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাবেন। এটি নিয়ে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই তার মধ্যে গতকালকেও আমরা যেরকম দেখেছি যে দেশের প্রতি আকুলতা ফিরে আসার মধ্যে যে অনুভূতি সেটি সেরকম কিন্তু আজকে আরেকটা দিন আমরা দেখতে পাচ্ছি যে সমাধি স্থল সেই জায়গাটিতে কিন্তু আজকে সংরক্ষিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চারপাশে আছেন। এই জায়গাটিতে সাধারণের যাওয়ার জন্য যেই প্রবেশাধিকার সেটি এখন কিছুটা স্থগিত রয়েছে। আমরা দেখছি যে সবশেষ যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হচ্ছে। আমরা ব্যানার দেখতে পাচ্ছি যেটি যুবদল সহ বিভিন্ন সংগঠনের ব্যানার ফেস্টুন এই জিয়া উদ্যানের যে চত্বর সেই জায়গাটিতে শোভা পাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু জুম্মার নামাজ পড়ে তারেক রহমান আসবেন এই সমাধিস্থলে। এখানে দোয়া মোনাজাত হবে, ফাতিহা পাঠ করা হবে, এরপর তিনি শ্রদ্ধা জানাবেন এবং এখান থেকে যেহেতু বিজয়ের মাস সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সেখানেও কিন্তু আসলে তিনি জাতির সুযোগ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং এর মধ্য দিয়ে বলা যায় যে বিএনপির যে দলীয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদেরকে কিন্তু দেখতে পাচ্ছি এটি আরও সময় গড়ানো সংঘর্ষ, যেহেতু জুম্মা নামাজের পরে 2টা-2:30টা নাগাদ তারেক রহমান এই জায়গাটিতে আসতে পারে। নেতাকর্মীরাও কিন্তু তার সঙ্গে তাকে দেখার জন্য শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সবাই ইতিমধ্যে আসা শুরু করেছেন। অনেকে ব্যক্তিগত উদ্যোগও কিন্তু সাধারণ মানুষ আসছেন। সাভারের স্মৃতিসৌধে যাবেন, এখান থেকে ঠিক এই আনুষ্ঠানিকতা শেষে সেখানে আছেন ফারুক ভুঁইয়া রবিন, যাচ্ছি তার কাছে। আমরা যদি জানাতে চাই যে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেল নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে। যেটি ধারণা করা হচ্ছে যে তিনি এখানে পৌঁছাতে হয়তো বা যে 4টা থেকে 4:30 নাগাদ তিনি এখানে এসে পৌঁছাতে পারেন এবং সেই জায়গাতে মানে সাধারণ মানুষের যে একটি যে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে লক্ষ্য করা যাচ্ছে। আর এর বাইরেও কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে নিরাপত্তাগত যে বিষয়গুলো রয়েছে সেটি আসলে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো বা সার্বিকভাবে যে পর্যবেক্ষণ সেটি কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা করে নিচ্ছেন। যেটি ধারণা করা হচ্ছে বিকেল 4টা থেকে 4:30 নাগাদ তার আসার কথা রয়েছে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকেল 4টা থেকে 4:30 নাগাদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এবং তার আগমন উপলক্ষে আমরা কিন্তু যেটি দেখেছিলাম যে ঢাকা থেকে আরিচা সাভার পর্যন্ত, অর্থাৎ ঢাকা আরিচা হাইওয়েতে সেখানে আসলে বেশ প্ল্যাকার্ড কিংবা যে তাকে স্বাগত জানিয়ে নানা ধরনের যে ব্যানার সেগুলো কিন্তু বেশ রাস্তার দুপাশেই বেশ শোভা পাচ্ছে। এবং এই জায়গাতে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে আইন শৃঙ্খলাগত যে পরিস্থিতি বা নিরাপত্তাগত যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো আসলে যে যথেষ্ট পরিমাণ তৎপরতা কিংবা যে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বাহিনীগুলো রয়েছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেমন সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, ঠিক একইভাবে পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে তারা ভিতরে এবং বাইরে দুই পাশেই কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং যেটি ধারণা করা হচ্ছে যে স্থানীয় নেতাকর্মীদেরও যথেষ্ট পরিমাণ ভিড় থাকার কথা রয়েছে। এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানানো হচ্ছে যে দুপুরের পর অর্থাৎ জুমার নামাজের পর
তারা হয়তো বা যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন সাভার আশুলিয়া বা আশেপাশের যে নেতাকর্মীরা তারা এসে এখানে ভিড় করতে পারেন বা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা আসবেন, এমনটাই কিন্তু যে স্থানীয় বিএনপি সূত্রে জানা যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের আশা এবং তার শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান, জিয়া উদ্যান এবং সাভারে। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াত ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও 2-1 দিন। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন এনসিপি সহ আরো কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এনসিপি সহ আরও 2টা পার্টি তারা আসলে আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ এতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয় এতে আমরা অসন্তুষ্ট না, বরং আমি মনে করি যে প্ল্যাটফর্ম বড় হলে আমরা ইলেকশনে ভালো ফলাফল করতে পারবো, সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই আমরা জুলাই সনদের যে সংস্কার হানা ভোট আছে এটাকে বিজয় করা এবং যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আজকে থেকে আরো 2-1 দিনের মধ্যেই আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়েছিল গাড়িগুলো। আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্যরা 2024 সালের জুন-জুলাই মাসে এমপি কোটায় বিনা শুল্কে মাত্র 1 থেকে 1.5 কোটি টাকায় এসব গাড়ি আমদানি করেছিলেন। রাজধানীর বাজারে কমেছে পেঁয়াজের দাম। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম কমেছে 15 থেকে 20 টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। নিম্নমুখী শীতকালীন সবজির দরও প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 টাকায়। শিম 30, গাজর 60, বেগুন 50 আর বরবটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এদিকে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে শীতের কারণে বাজারে ক্রেতার সমাগম চোখে পড়েছে কম। পেঁয়াজ গত সপ্তাহ থেকে 15-20 টাকা কমে গেছে। কপি আর ইয়েটা একটু কম রেটে, অন্য সময় তুলনায় এখন একটু দাম কম আছে। শীতকালীন সবজি আপনার নতুন আলু, তারপর ফুলকপি, বাঁধাকপি এগুলো কিছুটা কম আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ আপনার সবজির দাম কমই আছে। শীতের সবজি যেগুলা মোটামুটি সবকিছু দাম কম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান, দেশপ্রেমিক, মেধাবী, আগামী দিনের নাগরিক
এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে। আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, আমরা যা পেরেছি লড়াই করেছি, বাকি লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। তুমি সেই ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। এটি ছাত্রীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই সম্মান, এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে চাই আর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে, কোন শিক্ষককে অপদস্থ করা হবে না, বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো। আমরা সেই পরিবেশটাই দেখতে চাই। অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি। এই কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছে। আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না। প্রিয় শিবির, তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ, আর তোমাদের কাঁধে 18 কোটি মানুষের প্রত্যাশার বোঝা। আল্লাহ তাআলা এই বোঝা তোমাদের জন্য হালকা করে দিন। এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন। তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে, তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায়, অন্য কোনো কারণ নেই। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব, আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট। আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে, যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে, উন্নত চরিত্র নিয়ে, দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে। সরাসরি যুক্ত ছিলাম চিন্মৈত্রী সম্মেলনে। বক্তব্য রাখছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত 1টা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এদিকে সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে যশোরে তাপমাত্রা নামে 9-এর ঘরে। কুড়িগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ভুরুঙ্গামারী উপজেলায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ নিহত হন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের নিহত চালক ও আহত আরোহী দুজনেরই বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার পাথরটুপি এলাকায়। বাইরের খবর, নির্বাচন আয়োজনের মধ্যে মিয়ানমারের সামরিক অভিযান জোরদার করেছে জান্তা সরকার। ভোটের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতেই এত তোড়জোড় শুরু করেছেন জান্তা সরকার প্রধান। এমনকি নৌবাহিনীর নামানোর ঘোষণা দিয়ে তাদের জলস্থলে অভিযান, নদীপথে যুদ্ধ ও স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে দেশটির বামার অধ্যুষিত এলাকায় হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও অভিযানে শিশুসহ এ পর্যন্ত অন্তত 24 জন নিহত হয়েছেন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষ, মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9 এর ধাক্কায় নিহত 4, সদরঘাটে দুর্ঘটনা কবলিত নৌযান, ঝালকাঠিতে ঘাতক লঞ্চ জব্দ, আটক 4। জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং শেষ মুহূর্তে কলেপর বাড়তে পারে 8 দলীয় জোটে, আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গে হতে পারে এনসিপি, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।